একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো আপনাদের সালমান না হলি ফ্যামিলিতে নিয়ে আসছে, ও আত্মহত্যা করতে গেছিল। তখন সামনে তো পাশেই বসা, কি হয়েছে কি হয়েছে আন্টু কি হয়েছে? পাবলিকও ফোন দিচ্ছে কিন্তু, বলে কোথায় ওই সিমরি কোথায়। সেপ্টেম্বর 1996 তিনি মারা গেলেন। এখনো কিন্তু সবাই খুব অস্থির ছিল মারা যাওয়ার কিছুদিন, 2-3 মাস খুব অস্থির ছিল। এর আগে 2-3 বার এরকম অ্যাটেম্প নিয়েছিল। আমি এর আগে 2 বার দরজা ভেঙে বের করেছিল। আমি যা দেখেছি জনগণ তো তা দেখেনি। আমি সালমানকে কাঁদতে দেখি। সালমান স্যার তৎকালীন সময় সেলফোনটা কই, আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে, পরে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো, সকালে আমি চলে আসতেছি। এটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরে থেকে শুনে ফেলছে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সালমান শাহর আত্মহত্যাকে কেন্দ্র করে দীর্ঘ 29 বছর যাবৎ যে রহস্য খুঁজছিল পুরো দেশ, অবশেষে ডন গ্রেফতারের পর সে রহস্যের দরজা খুলে যাচ্ছে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমি যতটুকু আমার আইডিয়া, আমার অভিজ্ঞতা দিয়ে বলি, সালমান স্যার তৎকালীন সময় সেলফোনটা কই, আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে, পরে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো, সকালে আমি চলে আসতেছি। এটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরে থেকে শুনে ফেলছে। বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়াঝাটি লাগছে, লাগার পরে কিন্তু ওই টেলিফোন মনে হয় স্বামীরা মনে হয় ডিল দিয়ে ভেঙে ফেলছে, বুঝছেন? এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না। এটা কি পাওয়ার, আমরা খুঁজে বের করবো না পুলিশ? হ্যাঁ, ওই দিনের কল রেকর্ড কারবারে বের করার দরকার। তৎকালীন সময়ে নতুন সেলফোন বাইরেছে, বড় বড় সেলফোন, এগুলো, এই ফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় নাই। আমি আপনাদের কাছে অভিযোগ দিলাম, রাষ্ট্রের কাছে অভিযোগ দিলাম, ফোনটা খুঁজে বের করুন, সব পেয়ে যাবেন। এরপরে যখন সে মারা যাওয়ার পরে যখন গেলাম, আমরা দেখলাম টেবিলের মধ্যে খাবার দাবার রাখা, বাটির মধ্যে, ওইগুলা ওই নষ্ট হয়ে গেছে। তার মানে হলো এই ঝগড়াঝাটির এক পর্যায়ে সে খায় নাই, না খায়া বালিশটা টান দিয়া সে তার ড্রেসিং রুমে চলে গেছে, ওইখানে ফ্লোরে ঘুমাইছে। তো স্বামীরা তো সব শুনে গেছে, তারা ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা। সে 2-1জনরে হয়তো ফোনে বলছে তার লোকজনরে যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে, তার মামার সাথে কথা বলছে, মেবি। তখন কেউ না কেউ বলছে হয়তো যে আমি লোক পাঠাচ্ছি, দরজা খুলে দিও। ঘটনা কিচ্ছা এখানেই শেষ। কারণ সালমান শাহ মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয়, ডিবিডিসি বজলুল করিম সাহেব ছিলেন, আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন। প্রথমে রশিটা মাপা হলো আমার সামনেই, দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা, আর যেখানে কাটা হয়েছে গলার দাগ, সালমান শাহর পা এসে মাটিতে লেগে যায়। এই ছবিগুলো এখনও আছে আমাদের কাছে এবং কোর্টেও আছে। জানলার পর্দা ছিঁড়া এবং গ্লাসের মধ্যে, জানলার গ্লাসের মধ্যে অনেক অসংখ্য আঙ্গুলের ছাপ, এগুলো ফিঙ্গারপ্রিন্টের ছবি নেওয়া হয়েছে। বাথরুমে পাওয়া গেছে এক সুটকেস লক করা ভিজা কাপড়। এগুলোর রহস্য কী? ফ্লোরে পাওয়া গেছে ডানিল সিগারেটের আপনার টুকরা ফালানো। কোনো ভদ্রলোক সিগারেট খাইলে তার ঘরে ফেলবে? কে ফেললো এটা? এবং এই সিগারেট তো সালমান শাহ খাইতো না। তো এগুলোর রহস্য কে বের করবে? পাশের বাসার একজন সাক্ষী দিছে ওই দিন যে রাত্রে 3-3:30টার দিকে এই সালমান শাহর যে ড্রেসিং রুম, ওই রুমে তারা মারামারি হচ্ছে দেখছে। তা ওনারা মনে করছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে, কিন্তু সালমান শাহ বাসার জন্য পর্দায় টান দিচ্ছে, ধরছে, সে উঠে গেছিলো, পর্দার ক্লিপগুলো ছেঁড়া। এগুলো আমরা বের করবো কেন? এটা জলজন্ত মানুষ, ফ্যানের মধ্যে ঝুলছে, ফ্যানের কিছুই সব অক্ষত, হ্যাঁ অক্ষত। পাশের ফ্ল্যাটের লোকজন জানলো না। তার বউয়ের স্টেটমেন্ট হলো, আমি আসছি, আইসা দেখি সে ঝুলতেছে, আমি আমার কাজের লোকজনদের ডাকছি, ডাইকা দইটা আমি রসিকাইটা আমি নামাইছি। বাবা রে বাবা, এইরকম ইতিহাস তো ইতিহাসের পাতায় নাই। তার তো দেখা সেন্সলেস হয়ে যাওয়ার কথা, চিৎকার দিয়ে পাশে বাড়ির লোকজনদের ডাকার কথা, তার মারে, সালমান শাহর মারে বাপরে ফোন করার কথা, পুলিশের যাওয়ার কথা, অথবা নিয়া দৌড়াইয়া হাসপাতাল যাওয়ার কথা। এগুলা না কইরা সে সুস্থ মস্তিষ্কে রসিকাইটা নামাইলো। নামানোর পরে সে গোসল দিল, তারে গোসল দিয়ে হাফ প্যান্ট পরাইলো, এবং ওই যে চোর পুলিশ খেলা হাফ প্যান্টের মধ্যে নতুন হাফ প্যান্টের স্টিকার লাগানো থাকে না, কাগজের স্টিকার সুতার মধ্যে বাঁধা, ওইটাও লাগানো, ওইটা খুলতে তারা ভুলে গেছে। এরপরে 2-4জন দিয়ে দেওয়া শরীরের বডির মধ্যে বডি মেসেজ করাচ্ছে। এইটা আইনের কোন বইতে লেখা আছে? এইটারও তো একটা শাস্তি আছে না? ভাবলাম সালমান শাহ আত্মহত্যা করছে। তোমাকে কে অনুমতি দিল লাশ নামানোর? কে বলছে গোসল করানোর? হ্যাঁ, কে বলছে গায়ে তেল মালিশ করার? এইটারও তো একটা শাস্তি হওয়ার দরকার। গেল এইটা। আপনার ওয়াইফ যদি আপনার বাড়িতে মারা যায়, তাহলে পুলিশ এসে আপনাকে নিবে, আপনার উপযুক্ত ছোট বড় ভাই থাকলে তাকে নিবে, বাড়িতে জোয়ান যারা থাকবে সবাইকে থানায় নিবে।
প্রয়োজনে রিমাইন্ডে নিবে। কিন্তু সালমান শাহর কাজের মহিলা ছিল দুইটা, একটা ছিল ডলি, একটা ছিল মনোয়ারা, আর তার কাজের লোক ছিল একটা পার্সোনাল লোক আবুল সামিরা। এই চারজনের উপস্থিতি, কাউকে তো থানায় নেওয়া হয় নাই, কোনো ইন্টারোগেশন করা হয় নাই। তো একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো আপনাদের সালমান না হলি ফ্যামিলিতে নিয়ে আসছে গেছিল। তখন সামনে তো পাশেই বসা, কি হয়েছে কি হয়েছে আন্টুস কি হয়েছে, পাবলিকও ফোন দিচ্ছে কিন্তু বলে কোথায় ওই সিমরি কোথায়, ওই ওই কি বলে ওই ডাইনি কোথায়, আজে বাজে কথা বলতেছে। আমি গলা চেঞ্জ করে কথা বলছি, তো ভাবছে শাবনুরের মা হয়তো, তো কনফিউজড, বলে কে আপনি, আপনি কি শাবনুরের মা বলছেন, কোথায় আপনার মেয়ে, কোথায় বার করেন। 6 সেপ্টেম্বর 1996 তিনি মারা গেলেন। এখনো কিন্তু সবাই কনফিউজ দ্যাট আসলে হত্যা না হত্যা। তো 6 সেপ্টেম্বর আমি শুনেছি যে আপনি সারা দিন একদম রাত পর্যন্ত আপনি শাবনুরের বাড়িতেই ছিলেন। ছিলাম মানে কি, এটাই তো কাকতালীয়, মানে অবাক লাগে, কেউ বিশ্বাস করতে চায় না। যারা দেখেছে আমাকে তখন ওই সময় জানতো, মানে একদম বাসার কাছ থেকে, তারাই একমাত্র বিশ্বাস করে কথাটা। যেমন ধরো সকালবেলা এর মধ্যে ও ফিরে এসছে ইয়ে থেকে, সিঙ্গাপুর থেকে। সকালবেলা আমি শুক্রবার দিন, তো আমি পেপার দেখছি বসে বসে, আমার হাজব্যান্ড জাস্ট ওয়াশরুম থেকে বেরিয়ে এসছে, কাপড় চোপড় পরছে বা কিছু একটা। তা আমি ওকে বললাম কি, শোনো না, এক কাজ করো, তুমি আর তোমার ছেলে রেডি হও, তোমরা মসজিদে চলে যেও, আমি একটু ইয়ে করি, শাবনুরের বাসা যাই, ওর ফাইলটা আমি নিয়ে আসি, এনে আমার এখানে যে ডাক্তার আছে আমি ডাক্তারকে দেখাবো। তো যশোর, হ্যাঁ ঠিক আছে যাও, অত কিছু বললো না। আমি কি করলাম জানো, আমার পরনে যে কাপড়টা ছিল সালোয়ার কামিজ একটা, ওইটা পরেই আমি শুধু টাকা হাতে, রিক্সা ভাড়াটা নিলাম, তাও ব্যাগ নিলাম না, হাতের মুঠিতে টাকা নিলাম, যে আমি যাবো শাবনুরের ফাইলটা নিবো, ওর মার সাথে কথা বলে ফাইলটা দিবে, আমি চলে আসবো। এই ছিল আমার মানে প্ল্যান আর কি। তা আমি তো রিক্সা ভাড়া আমার হাতের মুঠির মধ্যে দিয়ে রিক্সা নিয়ে বউবাজার আছে না এখানে, জি জি। মনে করতে পারো, বউবাজারের ভিতর দিয়ে বাসাটা, যেখানে ইয়ে মামুন ভাই ছিলেন, মামুন ভাইয়ের বাসাতে, মামুনুর রশিদ। হ্যাঁ মামুনুর রশিদ, একই বিল্ডিং এ। জি। তো যাই হোক, আমি চলে গেলাম রিক্সা নিয়ে। যাওয়ার পরে সিঁড়িতে যখন উঠছি, তখন থেকে তোমার আগরবাতির গন্ধ ইয়েতে, সিঁড়িতে উঠতে উঠতে ওর ঘরের দুয়ারের কাছে যেতে যেতে দেখি যে দরজা খোলা, হুজুর কতগুলো নেমে গেল। আর হলো ওর যে ছেলেটা, যে ছেলেটার গাড়িও চালায়, ওর অ্যাসিস্ট্যান্ট ছেলেটা, বয়স কম ছেলে। তো সিঁড়িতে দেখলাম এই অবস্থা। তো আমি ওকে ছেলেটাকে বললাম কি, কিরে কিবার হুজুর নেমে গেল, কিবা মিলাদ পড়ালি নাকি, বলকি না কোরআন শরীফ পড়লো হুজুর, ওনারা আসবে আবার দুপুরবেলা খাবে, এসে নামাজ পড়ে শুক্রবার তো জুম্মা পড়ে এসে খাবে। তারপরে এই রান্না করতে গন্ধ আসছে, খিচুড়ি মাংস সাথে খিচুড়ি রান্না করছে বুয়া। তারপরে ইয়ে কোথায়, সামনে কই, বলে যে আপা আছে, আপার রুমে। এমনি এই পাশে ও, আর এই পাশে রুম থেকে, ওর মায়ের রুম থেকে ওর ঝুমুর বেরিয়ে আসলো, ওর বোন। হ্যাঁ। তো এবারে যে আসেন আসেন আন্টি আসেন, ডাকলো, আমি নুপুর করে যে ওর রুমে আসে, বলতে বলতে ও বেরিয়ে আসলো। আর তোর মা কই, বলে যে মা মামার বাসায় গেছে। আর বলতে হবে তাই বলে ফেলছে, ঠাস করে মামার বাসায় গেছে। আর সামনে এসে বলে কি, আমার একটু মার্কেটে গেছে, আসেন আমার পাশে এসে রুমে এসে বসো। বসলাম, যে কথা বলছি, কিছুই না, আমি যে দেখ আমি তোর ইয়েটা নিতে আসলাম, ফাইলটা নিতে আসলাম, আমি নিয়ে চলে যাবো, এই জন্য এইভাবে চলে আসলাম রে। তো তোর আম্মা কখন আসবে, আসলে ও বলছে কি আম্মার কাছে তো ফাইলটা তো ইয়েতে আলমারিতে, আম্মার কাছে যাবি। তো আমি তো কখন আসবে এটা নিয়ে আমি চলে যাবো। বলছে, বলতে বলতেই ফোন আসলো, ল্যান্ড ফোনে। তো সামনে নর্মালি ফোন কিন্তু ধরে না, ধরতো না আর কি, তো ফ্যানটা ফোনটা বিরক্ত করে। তো ফোনটা ধরে আমাকে বলতো আন্টুস তুমি ধরো, আমাকে ও আন্টুস বলতো, আন্টুস ফোনটা ধরো। তাই আমি ফোনটা ধরলাম, হ্যালো। আমার হ্যালো শুনে ওখান থেকে মন্ডল বুঝে ফেললো, ইয়ে ডিরেক্ট পরিচালক মন্ডল। ভাবি আপনি ওখানে? আমি যে মন্ডল, হ্যাঁ কী রে কী ব্যাপার, আমি সিরিয়াস না, আমি কী রে কী ব্যাপার। তাহলে যে আপনি ওখানে কেন, আচ্ছা আমি কেন, মানে আমি আসতে পারি না। বলে না শুনছেন আপনি, বলছি কি, যে সালমানের ইয়ে নিয়ে, সরি ওনাকে আত্মহত্যা করতে গেছিলো, ওকে নিয়ে ইয়েতে হলি ফ্যামিলিতে গেছে একটা ছেলে, আমি ঢুকছি গেট দিয়ে, তো একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো আপনাদের সালমান না হলি ফ্যামিলিতে নিয়ে আসছে, ও হত্যা করতে গেছিলো। তো এইরকম, কিন্তু তাই সত্য মিথ্যা কী বলিস তুই, যা তো ভিতরে যে পরিচালক সমিতি দেখ, আর কে কে আছে একটু কথা বলে একটু জানাতো প্লিজ, জানাবি। তোর সামনে তো পাশেই বসা, কী হয়েছে আন্টুস কী হয়েছে। তা আমরা যে এইভাবে শুনলাম, না 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 তা কেন, ও একটু অস্থির হয়ে গেল আর কি, না আমি জানি না, আগে শুনতে দেয় কী বলে, ও বলুক না, ফোন করুক না। তারপরে ও ফোন করার আগেই কে যেন ফোন দিল, আমাদের পরিচালককে একজন ফোন দিল, শাবনুরের মাকে খুঁজছে। কিরণ ভাই না, কেউ একজন। সবাই তখন কথা, ওই দিন অনেকে কথা বলেছে, তো আমি সিরিয়ালটা ভুলে গেছি কে কখন করেছে। তো হলো যেরকম ব্যাপার, ডলি ভাবি আপনি নাকি ওখানে, আপনি কেন কি শুনে গেছেন কিছু? আমি কিচ্ছু জানি না, কী হয়েছে বলেন তো। তো বলে যে এই ব্যাপার, হলি ফ্যামিলিতে ওখানে রাখবে না ওরা, ওখান থেকে বোধহয় ঢাকা মেডিকেলে পাঠাতে বলেছে। আজ ও আচ্ছা। তারপর তো সামনে আরও চিল্লাচিল্লি শুরু করে দিল, ঝুমুর এসে বসলো পাশে। তাই আমি বললাম যে আল্লাহ এখন কী করে জানি ফাইনাল কী ব্যাপার, কিছু বুঝতে পারছি না। অ্যাক্সিডেন্ট করলো বোধহয়, গাড়ি নিয়ে যেভাবে চালায় তো অ্যাক্সিডেন্ট করারই কথা। যাই হোক, শেষে
এই আর কি একে একে করে ফোন করতে লাগলো, আস্তে আস্তে জানতে লাগলাম যে ঢাকা মেডিকেলে এই হয়ে গেল। এর মধ্যে শাবনূর তো চিল্লাচিল্লি যাবে দেখতে, সবাই আসছে, আমি না যাইস না, যাওয়ার তো প্রশ্নই আসে না। ও এর মধ্যে আমাকে অনেকেই না করছে, খবরদার তোমরা কিন্তু আইসো না, শাবনূরকে আটকে রাখো, তুমি যখন ওখানে আসে আটকে রাখো। এর মধ্যে কথা হয়েছে ওর মা কোথায়, ওর মা বাসায় না, ওর মা বাড়ি গেছে, যার জন্য তুই যখন আসে তুমি ওকে আটকে রেখো। এখন পাবলিকের কমেন্ট হলো ওই যদি মাই হবে, ডলি যখন মা দাবি করে মাই হবে, তাহলে সে ওখানে বসে থাকলো কেন, আর শাবনূরকে আটকে রাখলো কেন, নিজে কেন আসলো না? এগুলো কিন্তু কমেন্ট, প্রচুর কমেন্ট আমি দেখেছি। এখন আমাকে যখন সবাই বললো তুমি ওকে আসতে দিও না, নিজেও আসার দরকার নাই, এফডিসিতে লাশ নিয়ে আসা হবে, এখন এখানে সবাই আছে সাংবাদিকরা, এখানে একটা মব সৃষ্টি হবে, আজ ঝামেলা হবে, দরকার নাই, ওই কারণে কিন্তু আসলে এই ব্যাপারটা সবাই বলছে। তারপর এতেশাম দাদু কিন্তু তখন ফোন ও এর মধ্যে কিন্তু অনেকে ফোন দিয়ে বাজে বাজে কথা বলছে, ফোন কিন্তু আমি ধরছি বারবার, পাবলিকও ফোন দিচ্ছে কিন্তু, বলে কোথায় ওই সিমরি কোথায়, ওই ওই কি বলে ওই ডাইনি কোথায়, আজে বাজে কথা বলতেছে। আর আমি করলাম কি, প্রথম থেকেই যখন দেখলাম আমার গলা চেনা হয়ে যায়, চিনে ফেলে লোকে, কোনো সাংবাদিক যদি ফোন করে, এই কারণে ভয় আমি গলা চেঞ্জ করে কথা বলছি, অল্প করে কথা বলছি আর কি, যাতে না বুঝতে পারে, কেন আমার গলা তো চিনার কথা, অনেক দিনের কণ্ঠ আমার, তাই না, সবাই শোনে। তো আমি গলা চেঞ্জ করে কথা বলছি, তো ভাবছি শাবনূরের মা হয়তো, তো কনফিউজড, বলে কে আপনি, আপনি কি শাবনূরের মা বলছেন, কোথায় আপনার মেয়ে, কোথায় বার করেন, এইসব আজে বাজে কথা লোকগুলো বলছিল, যার কারণেই ব্যাপারটা বুঝে গেলাম যে ঝামেলা হতে পারে গেলে পরে। তো যখন সবাই না করলো, এতেশাম দাদু ফোন দিল, দাদু আবার চলেও আসছে কিন্তু, এসে আমাকে বললো কি, দাদু রে শোন, ওকে কিন্তু যেতে দিস না, তুই থাকিস, ওকে পাহারা দিস, ওকে বের হতেই দিবি না। কিন্তু ও যতই সবাই না করছে ততই উত্তেজিত হয়ে যাচ্ছে, আমি যাব, আমি দেখবো, দেখতে যাব। এখন আমার ইমোশনটা একটু চিন্তা করো, তখন আমার ইমোশনটা চিন্তা করো, আমার আমি যে কানবো না হাসবো, নাকি আমি যাব, নাকি থাকবো, আমি কি করবো? আমি তখন এমন একটা অবস্থায় পড়ে গেছি, আমি এই মেয়েকে ছেড়ে যেতেও পারছি না, আবার দেখবো না বা যাবো না ওখানে, কিছুই বুঝতে পারছিলাম না কি করব। আমি কিন্তু কাকে যেন বলছিলাম, দিলু ভাইকে বোধহয় বলছিলাম আমি, যে দিলু ভাই আমি কি যাবো না, যেতে পারবো না, তো এই মেয়েকে দেখে আমি যাবো কেমন করে, তাহলে আপনারা না করছেন, আমার তো যেতে ইচ্ছে করছে। বলে আসার কোনো দরকার নেই ভাবি, যা হবার হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, ওকে তো বাঁচাতে পারিনি আমরা, তাই না, তো কাজে এখন এসে আর কি করবেন। তারপর রাত 12টা পর্যন্ত থাকতে হলো আর কি, কারণ লোকে তো ডিস্টার্ব করছে, ফোন করেই যাচ্ছে। পরে মামুনুর রশিদের ওয়াইফকে আমি বললাম, ভাবি আপনারা দারোয়ানকে জোর করে বলেন নিচে কোলাপসিবল গেট, ওদের কিন্তু ওই রকম ফ্ল্যাট না যে গেট বা কিছু, নিচে কোলাপসিবল গেট দিয়ে ঢুকে একটা ফ্ল্যাট আর কি, মানে তালা আর কি, এক এক তালা এক একজন। তো আমি বললাম, ভাবি একটু ওই দারোয়ানকে ভালো করে বলেন যাতে অপরিচিত কাউকে যে ঢুকতে না দেওয়া হয় ভিতরে। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।